যে রায় হয়েছে, এই রায়ের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় ৩০-৪০ লক্ষ শিক্ষককে এক ধাক্কায় তাদেরকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বলছে টেট পাস করতে হবে আগামী ওই ৩১শে আগস্ট ২০২৮, ১ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে পাস করতে হবে, তবে গিয়েই তার চাকরিটা থাকবে। আর যাদের 5 বছর বাকি আছে তাদের যদি তারা পাস না করে তাহলে তাদের প্রমোশন আটকে যাবে, বিভিন্ন রকমের বিষয়গুলো শর্ত দেওয়া রয়েছে। তো এই যে রেট্রোস্পেকটিভ এফেক্ট, যারা এই নিয়ম লাগু হওয়ার আগে নিয়োজিত হয়েছে, কোথাও কোনোভাবে এই জিনিস হতে পারে সাধারণ বুদ্ধিতে হয় না, কিন্তু দেখা যাচ্ছে আইনের জায়গায় হয়েছে। ২০১৭ সালের যে সংশোধনী, সেই সংশোধনীতে কার মতামত নেওয়া হয়েছিল? শিক্ষকদের মতামত নেওয়া হয়েছিল। সেখানে যখন এই বিলগুলো পাস হয় তখন পার্লামেন্টে এমপিরা তা জানতেন? তারা কি সেই সব বিষয় জেনে শুনে মতামত দিয়েছিলেন? যদি মতামত তারা নিয়ে থাকে তাহলে তারা কিসের ভিত্তিতে এই মতামত দিয়েছিলেন? এই যে একটা রাজ্য শিক্ষা ব্যবস্থাটা আপনারা জানেন যুগ্ম তালিকায় রয়েছে, সেখানে রাজ্যেরও তার আলাদা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে রাজ্যের পক্ষ থেকে যে প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগ করার পর প্রত্যেকে আমরা অ্যাপ্রুভেল পেয়েছি। যারা অ্যাপ্রুভেল পেয়েছে, শিক্ষা যে দপ্তর তাদের থেকে যে বৈধ অ্যাপ্রুভেল পেয়েছে, সেই অ্যাপ্রুভেল এক ধাক্কায় বাতিল করে দেওয়া যায়? কিন্তু এই প্রশ্ন আমি বলছি, কিন্তু যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে যে অ্যাপ্রুভেলকে নাল এন্ড ভয়েড করে দেওয়া হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এবং রাজ্যের বা কেন্দ্রের এই যে শিক্ষা এখনো তো আমরা জানি যৌথ তালিকায় রয়েছে, তাহলে রাজ্যের কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা থাকবে না, এটা হতে পারে? ফলে এই রকম বিষয় আপনারা জানেন, তাহলে পার্লামেন্টে একটা পাস হয়ে যাচ্ছে বিষয়, নিয়ম কোনোভাবে কেউ জানতে পারছে না। আবার যেটা হয়েছে তার ভিত্তিতে আমরা 19 সালের আগে আমরা জানতে পেরেছি, কোন শিক্ষা দপ্তর আমাদেরকে নোটিশ দিয়েছে? আমাদের কাছে পর্যন্ত কোনো নোটিশ এসেছে যে আপনাদেরকে টেট দিতে হবে? তাহলে তাদের সমস্ত দায়ভার কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। এটা কি হতে পারে? দেখুন, শিক্ষার অধিকার বলা হচ্ছে, শিক্ষার অধিকার বলছি, যার জন্য টেট পাস করলেই নাকি সমস্ত শিক্ষার মান একেবারে কি বলবো, একেবারে চূড়ায় উঠে যাবে, এরকম বলছি আমরা। শিক্ষার মান শুধু টেট পাসের মধ্য দিয়ে? 8টি অ্যাক্টে যে অন্যান্য বিষয়গুলো বলা রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে, শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে, শিক্ষাকর্মী নিয়োগের কথা বলা হয়েছে, ল্যাবরেটরির কথা বলা হয়েছে, যে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার আধুনিকীকরণ করার কথা বলা হয়েছে, সেগুলো হয়েছে? সেগুলো নিয়ে কিছু হবে না? তাহলে আসল জায়গাগুলোকে কিন্তু ফাঁক রেখে দেওয়া হচ্ছে। এই জন্যই আমরা বলছি যে এটা শুধু শিক্ষকদের উপর আক্রমণ নয়, এটা শিক্ষা ব্যবস্থাটা, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে এক ধাক্কায় বেসরকারীকরণ করে দেওয়ার দিকে নিয়ে যাওয়ারই কিন্তু একটা প্রচেষ্টা। আমরা এই কথাটা বারবার বলে এসেছি, আজকে তা মর্মে মর্মে আপনারা উপলব্ধি করছেন। এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি শেষ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, তাহলে বেসরকারি যে শিক্ষা ব্যবস্থা এমনিতেই তো শুরু হয়ে গেছে, সেটা অতি দ্রুত সেই বেসরকারীকরণ সম্পন্ন হবে, সরকারি ব্যবস্থা একেবারে মুখ তুবড়ে পড়বে, সাধারণ বাড়ির সন্তানরা কিন্তু আর শিক্ষার জায়গাটা পাবে না। অর্থ দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি শিক্ষা কিনবেন, এই জায়গাটা, পুরো জায়গাটাকে তৈরি করা হচ্ছে। এই জায়গাটা যদি না বুঝেন তাহলে মনে হবে, কেউ কেউ মনে করতে পারেন যে এটা তো আমার উপর লাগু হবে না, আমার তো মনে হয় টেট রয়েছে। কেউ বলবেন যে না, আমি তো শিক্ষকতার কাজে নেই, আমি তো শিক্ষাকর্মী, আমি তো লাইব্রেরিয়ান। কেউ কিন্তু নিরাপদ নয়। আজকে এতদিন পর্যন্ত কোনো রায় দেখেছেন যে যারা পূর্বে নিয়োজিত হয়েছে তার নিয়মের মধ্য দিয়ে তাকে আবার পরীক্ষা দিয়ে তার যোগ্যতা যাচাই করতে হবে, এরকম ধরনের কোনো ছিল? আজকে কিন্তু সহজে চলে আসছে, এক একটা রায় চলে আসছে। 2016 ক্ষেত্রে কি হলো? 2016 ক্ষেত্রেও দেখেছি আমরা যে যেটা হওয়ার কথা নয়, যোগ্যদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু সেটাই কিন্তু হয়ে গেল, মানতে বাধ্য হলো, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। তাহলে যা হওয়া উচিত নয়, যা হওয়ার কথা নয়, সেগুলোই কিন্তু আজকে হচ্ছে। তাহলে এর প্রতিবাদ বা প্রতিরোধ যদি আমরা না গড়ে তুলতে পারি, তাহলে মুখ বুজে মেনে নিতে হবে আমাদের। তাহলে গোটা ভারতবর্ষের শিক্ষক সমাজ রাস্তায় কিন্তু নামছে। আমরা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ, শিক্ষানুরাগী সমাজ সবাই নামবো না? পরবর্তী ক্ষেত্রে আবার একটা নিয়ম 10 বছর পরে আসবে না আপনাদের কাছে? আপনারা যারা আজকে নিশ্চিন্ত ভাবছেন যে আমার তো কিছু হলো না, আপনার ক্ষেত্রেও কিন্তু আরেকটা আসবে না? এটা জোর দিয়ে আপনি বলতে পারবেন আজকের এই রায়ের মধ্য দিয়ে?
আবার একটা খাড়া কিন্তু চলে আসবে যে আপনাকে এই যোগ্যতা দেখাতে হবে। আমি তো এই প্রশ্ন তুলেছি, একটা আইএএস অফিসার, আইপিএস, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের যে অফিসাররা রয়েছেন, বিভিন্ন কর্মী, পুলিশ, আজকে আমি বলছি পুলিশের ধরুন 55 বছর বয়স, 54 বছর বয়স, তাকে বলা হবে যে আপনি যখন পরীক্ষায় বসার মতো করে যে এত মিটার রান এইভাবে ছুটে আপনাকে যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল সেটা আপনি করে দেখান, পারবেন? 55-54 বছর বয়সের পুলিশকে যদি সেই 20 বছরের 22 বছরের যুবকের মতো যদি ছুটে তাদেরকে পরীক্ষা দিতে বলতে বসানো হয়, পরীক্ষায় তাদের বসতে বলা হয় এবং প্র্যাকটিক্যাল এইভাবে যদি নেওয়া হয়, তারা পারবেন? ওই যিনি রায় দিয়েছেন বিচারক, তাকে যদি বললি যে তিনি আবার তাদের পরীক্ষা দিয়ে সেই জায়গায় একই জায়গায় তাকে ফিরে আসতে, তিনি পারবেন? ডব্লিউবিসিএস অফিসার পারবেন? আসলে অভিজ্ঞতার একটা, আজকে বলুন টেট আজকে এখন এসছে বিষয়টা, বিগত দিনে প্রথিতযশা যত নাম করা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শিক্ষা জগতের যত দিকপাল মানুষরা ছিলেন, তাদের কি টেট পাস ছিল নাকি? টেটটাই তাদের একমাত্র এরকম ছিল যে এটার মধ্য দিয়েই তাদেরকে ওই জায়গায় যেতে হবে? তাহলে এই যে জায়গাটা এসছে, এটা অন্য সবকিছুকে বাদ দিয়ে আজকে বলুন এই যে বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছিল, বিএলও কারা? তারা তো বেশিরভাগটাই তো শিক্ষা জগতের শিক্ষক মশাইরা, শিক্ষাকর্মীরা, শিক্ষিকারা। তাদেরকে শিক্ষাঙ্গন থেকে তুলে নিয়ে গিয়ে মাসের পর মাস এসআইআর প্রক্রিয়ায় ঢুকে দেওয়া হয়েছিল। শিক্ষার অধিকার নষ্ট হয়নি? সেখানে কিন্তু কোনো উচ্চ বাচ্চ চোঁফো কিচ্ছু দেখতে পাবেন না। আবার আজকে অন্নপূর্ণা ভান্ডারের কাজে তাদেরকে লাগানো হচ্ছে এভাবে বিভিন্ন ব্লকে ব্লকে নোটিশ, এবং দেখবেন গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে তাকে কেন্দ্র করে। তাহলে শিক্ষাঙ্গনে যে নিয়োজিত হয়েছে শিক্ষাঙ্গনে শিক্ষকতার কাজ পঠন পাঠনের জন্য, সেখানে যদি তিনি দায়িত্ব না পালন করেন, আপনি করুন, শিক্ষা দপ্তর থেকে সে ভূমিকা নিন যে তার দায়িত্ব যথাযথভাবে পালন করার, সেটা করুন। কিন্তু তাকে কি করছেন আপনারা? শিক্ষাঙ্গনে যেতে হবে না, আপনি ওই অন্নপূর্ণার ভান্ডারের জায়গাটা সেটা আপনি ফিল আপটা করে দিন। মাসের পর মাস তাদেরকে শিক্ষাঙ্গন থেকে তুলে নেওয়া হয়েছে। এ হতে পারে? তাহলে একদিকে বলছি শিক্ষার অধিকার, আরেক দিকে বলছি যে স্কুলে না গেলেও চলবে, তুমি অন্য কাজ করো, তুমি সরকারি প্রকল্পগুলো করে দাও, তুমি এসআইআর প্রক্রিয়া যেগুলো করে দাও। কেন তারা কি নতুন নিয়োগ করতে পারছে না? এত নিয়োগের কথা সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন, তাহলে তারা কেন বেকার যুবকদের নিয়োগ করছেন না? তাহলে এত পদ সৃষ্টি করে যেখানে উচ্চশিক্ষিত বেকাররা হাহাকার করছে, লাখ লাখ কোটি কোটি বেকার, সেখানে না নিয়োগ করে বিভিন্ন দপ্তর থেকে তুলে নিয়ে এসে তাদেরকে কাজ করানো হচ্ছে। শিক্ষাঙ্গনগুলো খাঁকা করছে, নিয়োগ নেই। প্রাইমারির অবস্থা কি? প্রাইমারিতে শ্রেণী অনুযায়ী শিক্ষক রয়েছে, প্রাইমারিতে গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে। শিক্ষার অধিকার শুধু মুখে বললেই হয়ে যাবে? তার বাউন্ডারি ওয়াল রয়েছে, তার বিভিন্ন রকমের আধুনিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তাহলে আসল জায়গাগুলো ফাঁক, কিন্তু টেট পাস করতে হবে আপনাকে। এই যে জায়গাটা আমি বারবার বলছি, যেটা আসল উদ্দেশ্য টেট নয়। শিক্ষক সমাজ সফট টার্গেট, তাদেরকে বিব্রত করো, শিক্ষক সমাজকে সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে দাও। কেননা শিক্ষক সমাজ এখনো পর্যন্ত সমাজে মাথা উঁচু করে থাকে, তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে বলে, নিজেও তারা অন্যায় অবিচারের জায়গায় যায় না। এইরকম যে চরিত্র সমাজে, অধঃপতিত চরিত্র যেখানে চতুর্দিক ছড়িয়ে গেছে, সেখানে শিক্ষক সমাজের মধ্যে এই জায়গাটা এখনো বেঁচে আছে। সেজন্য এদেরকে যদি হেয় প্রতিপন্ন করে দেওয়া যায় সমাজে, তাহলে অনেক কিছু কাজ সহজে করে নেওয়া যাবে। শিক্ষাকে বাঁচানোর জন্য, শিক্ষক সমাজের মর্যাদাটাকে রক্ষা করার জন্য আপনারা আসুন, একত্রিতভাবে এর প্রতিবাদ জানাই। এবং এটাই কিন্তু একমাত্র রাস্তা। ইতিহাস তাই বলে। ইতিহাসে কি পড়েছি আমরা, যে মানুষই শেষ কথা বলবে। সেই জায়গা থেকে আমরা সকলে যদি ভাবি যে আমারটা কিভাবে রক্ষা পাবে, আমি কিভাবে তালে গোলে ফাঁক গুলিয়ে আমি কি বেরিয়ে যাব, এই যে মানসিকতা, এই যে হীন মানসিকতা আমাদের, যে আমি কি করে এখান থেকে বেরিয়ে যেতে পারি, কোনো কিছু কাদা মানে পাকাল মাছের মতো কোনো কিছু আমার গায়ে লাগবে না, আমি ঠিক সাইড কেটে বেরিয়ে যাব, এই যে চিন্তা। সেই জার্মান কবির কথা আমি বলি অনেক সময়, যে ওরা যেদিন সোশ্যাল ডেমোক্রেটদের ধরতে গেল, আমি কিছু বলিনি, কারণ আমি তো সোশ্যাল ডেমোক্রেট নই। ওরা যেদিন
সোশ্যালিস্টদের ধরতে গেল আমি কিছু বলিনি, কারণ আমি তো সোশ্যালিস্ট নই। ওরা যেদিন ইহুদিদের ধরতে গেল আমি কিছু বলিনি, কারণ আমি তো ইহুদি নই। আর ওরা যেদিন আমাকে ধরতে এলো সেদিন আমার হয়ে বলার মতো কেউ বেঁচে ছিল না। এই সত্যটা যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে সবসময় মনে হবে যে আমি হয়তো কি কোনোভাবে ঠিক বেঁচে যাব, বেরিয়ে যাব। অনেকে প্রশ্ন করছেন যে আচ্ছা কত নম্বরের টেট, আমি 11 সালে, আমি 12 সালে, আমি প্রাইমারিতে, আমি আপার প্রাইমারি, আমি অমুক জায়গায় করেছি, আমি হায়ার সেকেন্ডারিতে নিয়োগ হয়েছি, আমি কি থাকবো না, আমি কি বাদ যাব? আমি একথা সকলকে বলতে চাই যে শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে কিন্তু আজকে আক্রমণের মুখে, কেউ নিরাপদ নয়, এ কথাটা সার্বিকভাবে বললাম। এরপরে এবারে বলবো যে 90 নম্বরের টেট ঠিক না 50 নম্বরের ঠিক না 150 নম্বরের ঠিক, সেখানে আরটি অ্যাক্ট অনুযায়ী 150 নম্বরের টেটের কথাই বলা রয়েছে। নর্মাল সেকশন রয়েছে। নর্মাল সেকশন মানে আমরা জানি যে 2016তেই প্রথম আপার প্রাইমারি নিয়োগ হলো, তার আগে তো সব নর্মাল সেকশন। তাদেরকে কিভাবে দেখানো হবে? সেখানে তো দেখানো যাবে না, কোর্টের রায়ও রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আপনি স্কুলে আছেন মানেই কিন্তু আপনি আপার প্রাইমারির মধ্যেও কিন্তু আছেন, ঘোরাফেরা করছেন, তাদেরও ক্লাস নিচ্ছেন, তাহলে আপনি কি করে ছাড়া পাবেন? তাহলে সেখানে রাজ্য সরকারকে তো তার গাইডলাইন রেডি করতে হবে। আপার প্রাইমারি কারা, নর্মাল সেকশন বলতে কারা, এইচএস সেকশনে যারা রয়েছেন। এইচএস সেকশনে আপনি ধরুন পলিটিক্যাল সায়েন্সের টিচার, তাহলে সারা সপ্তাহতে কি আপনার কি 5-10টা ক্লাস, আপনি কি অন্য ক্লাস নেন না? তাহলে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সবার জায়গাটা চলে আসছে। এবারে কেউ টেট 90 নম্বরে পাস করেছে, কেউতে বললাম সেটা 150 নম্বর নিয়ম, 90-এ আপনার হবে কিনা সেই সব বিষয় নিয়ে ধোঁয়াশা, সমস্ত কিছুতে ধোঁয়াশা। আমি বলে দিলেই আপনি মনে করে নিলেন যে ও কিঙ্করবাবু বলেছেন যখন ঠিক আছে। না, এর ক্লারিফিকেশন চাই, নোটিফিকেশন চাই, না হলে আপনি কোনো মতেই কিন্তু ছাড় পাবেন না। এগুলো আগেকার দিনে যারা নিয়োগ হয়েছেন 50% নম্বর পাওয়াটা অত্যন্ত কঠিন ছিল। তাহলে আজকে 50% নম্বর না থাকলে টেটে তো তারা বসতে পারবেই না। তাহলে তাদের কি হবে? যদি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে টেটে তারা বসবেন, কিন্তু টেটে বসতে গেলে যে ক্রাইটেরিয়াটা দরকার, 50% নম্বর পেতে হবে তাকে গ্রাজুয়েশনে, সে নম্বর তো নেই অনেকে। তাহলে এই জায়গাগুলো এর কি হবে? এরকম দেখতে গেলে বহু ধরনের কিন্তু সমস্যা রয়েছে, সেগুলোর কোনো ক্লারিফিকেশন কিন্তু নেই। মানে গোটাটাই জগা খিচুড়ি অবস্থা রয়েছে। এই আমরা জানি ভোটের আগে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতায় হলে এসে শিক্ষা সেমিনারে এই প্রশ্ন করা হয়েছিল, যথার্থ সঙ্গত প্রশ্নই করেছিলেন শিক্ষক শিক্ষিকাগণ। সেখানে কিন্তু তিনি বলে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের সরকার বদল করুন, নিশ্চয়ই এই ব্যাপারে কোনো না কোনো কিছু একটা পথ বেরুবেই। তাহলে আজকে নীরব কেন? এই প্রশ্ন আমরা করব না? এই প্রশ্ন করা মানে কি আমি বিরোধী রাজনীতি, বিরোধী চক্রান্ত করছি এরকম? কোনো মতেই না। এই প্রশ্ন যারা প্রতিশ্রুতি যা দিয়েছিল সেটা তুলে ধরাটা কোনো দিন কিন্তু বিরোধী রাজনীতি নয়। এটা সঙ্গত যে জায়গাটা তিনি বলেছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা তাকে করতে হবে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাদেরকে তো এ ব্যাপারে বিবৃতি দিতে হবে এবং রক্ষা করার পথ কি রয়েছে। আমরা প্রথম থেকে যেটা বলছি, পার্লামেন্টে অর্ডিন্যান্স আনুন, যে সংশোধনী, যে বিপদটা আপনারাই করেছেন, রেট্রোস্পেকটিভ এফেক্ট, যেটা বিগত দিনে কোনোভাবেই এই শিক্ষক যারা নিয়োজিত হয়েছেন প্রাইমারিতে এবং আপার প্রাইমারি, তাদের ক্ষেত্রে কোনোভাবেই এটা লাগু হতে পারে না। এটা একমাত্র এই সংশোধনী, যেটা পার্লামেন্টে অর্ডিন্যান্স জারি করে এক কথা এটা করিয়ে দেওয়া যায়। কিন্তু তা যদি না করা হয় তাহলে শিক্ষকদের উপর, শিক্ষা ব্যবস্থার উপর তারা যে যদি আক্রমণটা করিয়ে আনার ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকাটাই কিন্তু আসল মনে হবে যদি তা না করে তারা। সে জায়গা থেকে আমরা এই দাবি কি তুলে ধরব না যে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে অর্ডিন্যান্স জারি করতে হবে এবং তার জন্য চাপ সৃষ্টি করতে হবে। এখন তো ডবল ইঞ্জিন সরকার আমাদের এখানে, একই সরকার, তাহলে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝবেন। এবং মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আমরা তুলে ধরব না যে ব্যাপারে আপনিও স্টেপ নিন, আপনিও কেন্দ্রকে চিঠি লিখে জানান যে ব্যাপারে যথাযথ ভূমিকা নেওয়া হোক, অর্ডিন্যান্স জারি করা হোক, যে কোনোভাবেই এই যে পরিস্থিতি
এই পরিস্থিতি মোকাবিলার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে মুখ্য রাজ্যের ভূমিকাও রয়েছে এখানে, রাজ্যের ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দাবিটাও তুলে ধরতে হবে, শিক্ষামন্ত্রীর কাছে যেতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। সরকারের কাছে গিয়ে এই সমস্যা সমাধান করার যারা চেষ্টা করছেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তারা সেটা করুন। তারা যদি করেন সেটাকে তো নিশ্চয়ই আমরা স্বাগত জানাবো। কিন্তু শিক্ষক সমাজ সবাইকে কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। একজন শিক্ষক মশাইয়ের যে অভিজ্ঞতা, একজন ডাক্তার যিনি ছুরি কাঁচি দিয়ে অপারেশন করেন, তিনি যখন প্রথম পাস করে আসেন আমরা কি মনে করি যে তিনি কিন্তু অতটা দক্ষ নন, এখন হাত পাকা, পরে ওনার কাছে যাব। অভিজ্ঞ যিনি তার কাছে যাই, তখন কি তার ডিগ্রিটা দেখি, ঘুরে তিনি পাস করেছেন কিনা দেখি, নাকি আমরা তার অভিজ্ঞতা, তার হাতটা অনেক দিন ধরে যেহেতু তিনি এই কাজটা করছেন, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার জন্যই কিন্তু আমরা তাদের কাছে যাই। তাহলে অভিজ্ঞতার কোনো মূল্য নেই, আমাদের রাস্তায় নামতে হবে। তার জন্য আবার সকলের কাছে আবেদন জানিয়ে শেষ করব যে সমস্ত সংগঠনের কাছে, সে কোন পন্থী, সরকার পন্থী কি সরকার বিরোধী কি দলমত নির্বিশেষে সংগঠন, আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি আমরা একটা কর্মসূচি ঠিক করি। সেই কর্মসূচির ভিত্তিতে আমরা দিনক্ষণ ঘোষণা করব এবং তার মধ্য দিয়ে আপনারা দলমত নির্বিশেষে সকলে আসুন, এইটুকু আবেদন সকলের কাছে রাখলাম। এই বার্তাটা সবার কাছে ছড়িয়ে দিন। নমস্কার।